শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতি সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। বড় খেলাপি তালিকায় কোনো নারী নেই, তাই নারী উদ্যোক্তাদের নির্দ্বিধায় ঋণ দেওয়া যেতে পারে বলে জানিয়েছেন মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েব আয়োজিত সেমিনারে কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম জানান, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান বলছেন, জিডিপিতে এসএমইর অবদান 30%, আগামী 5 বছরে যা 35% উন্নীত হবে। কাল থেকে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে 8 দিন ব্যাপী এসএমই মেলা, যেখানে 400-রও বেশি স্টল অংশ নেবে। এর মধ্যে 60% স্টল বরাদ্দ দেওয়া হয়েছে নারী উদ্যোক্তাদের। নিজেরাও ব্যবহার করব, এটা কিন্তু একটা আসছে। নারী উদ্যোক্তা হওয়ার মানে শুধু নিজে কয়েকটা সংখ্যা বাড়ানো না, নারী উদ্যোক্তা হওয়ার অর্থ হলো নারী উদ্যোক্তাদেরকে ভিজিবল করে তোলা। দর্শক, টানা 4 মাস ধরে চলছে রপ্তানি আয়ে পতন। গেল মাস নভেম্বরে কমেছে 5.54%। ইপিপির হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী সদ্য বিদায়ী নভেম্বর মাসে বাংলাদেশ বিশ্ববাজারে $3.89 বিলিয়ন পণ্য রপ্তানি করেছে। গত অর্থ বছরের নভেম্বরে এই আয়ের পরিমাণ ছিল $4.12 বিলিয়ন। চলতি অর্থ বছরের শুরু থেকেই রপ্তানি আয়ে যে ধীরগতি চলছে সেটি কিন্তু অব্যাহত আছে। অগাস্ট মাস থেকেই টানা 4 মাস ধরে এই ধারাবাহিক রপ্তানি কমছে। তবে বার্ষিক হিসেবে রপ্তানি কমলেও মাসিক হিসেবে কিছুটা আশার খবর রয়েছে। গত অক্টোবরের তুলনায় নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে খুবই সামান্য 2% মতো। এদিকে অর্থবছরের প্রথম 5 মাসের হিসেবেও খুবই সামান্য, অর্থাৎ 0.62% রপ্তানি বেড়েছে। আজকে আমরা আলোচনা করতে চাই যে রপ্তানির পতন চলছেই, এই শিরোনামে আমাদের সাথে উপস্থিত হয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। রপ্তানির যেই পতন চলছে, এটি আসলে ব্যবসায়ীরা বলছেন যে এটি আরো কিছুদিন, কয়েকটা মাস স্থায়ী হতে পারে, কিন্তু যে এখন যে পরিস্থিতি চলছে এতে আপনার কাছে কি মনে হয় আসলে কতদিন স্থায়ী হতে পারে এই পতন? আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ সহ অন্যান্য দেশের পণ্যের যে রপ্তানি এবং বিশ্ব বাণিজ্যের গতি প্রকৃতি, সেটা কখন কোন দিকে যাবে সেটা বলা খুব মুশকিল। তো আসলে আমাদের হাতে নেই। আমাদের হাতে যেটা আছে সেটা হলো যে আমরা আমাদের যে সাপ্লাই সাইডের যে কনস্ট্রেন্টগুলো আছে সেগুলোকে দূর করতে পারি। যারা রপ্তানিকারক তাদের অসুবিধা বা বাধাগুলো বিশেষ করে নীতিগত এবং ফাইন্যান্সিয়াল এবং অ্যাট দ্য সেম টাইম যে তাদের লজিস্টিক যে সমস্ত বিষয়গুলো আছে, তো সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। কিন্তু বিশ্ববাজারে যে অস্থিরতা আছে সেটা তো সত্য। এবং একই সঙ্গে এখন কিন্তু এরকম সিজন নয়, মানে আমাদের যে মূল রপ্তানি পণ্য তৈরি পোশাক, তো তৈরি পোশাকের যে সামারের যে অর্ডারগুলো সেগুলো মোটামুটি হয়ে গেছে, আর উইন্টারটা আরও অনেক আগে শেষ হয়ে গেছে। তো এখন যেটি হচ্ছে সেটি হলো যে আমাদের যে অর্ডারগুলো আছে আর কি, তো সেগুলো কিছু আপনার এখন যেগুলো কন্টিনিউয়াসলি সারা বছর ধরে চলে, তো সেগুলোর হচ্ছে আর কি আমরা খবর পাচ্ছি। কিন্তু সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো যে পরপর কয়েক মাস ধরে কিন্তু একই দশা, মানে গত বছরে যেখানে আমাদের অর্থনীতি অনেকটাই বিপর্যস্ত ছিল, রাজনৈতিক জায়গাগুলোতে আর কি বড় রকমের অস্থিরতা ছিল, শিল্পাঞ্চলগুলোতে প্রায় দেখতাম আমরা সংঘর্ষ চলছে, রক্তপাত হচ্ছে, তো তারপরেও আমাদের রপ্তানি কিন্তু মোটামুটি আশার জায়গা নিয়েছিল। তো এখন তো অনেকটাই শান্ত পরিস্থিতি, এবং আমরা কিন্তু সেরকম কোনো খবরও পাচ্ছি না যে আসলে শিল্পাঞ্চলে গার্মেন্টসগুলোতে তো সেরকম অস্থিরতা আছে। তো এর মধ্যে তো আসলে রপ্তানি বেড়ে যাওয়ার কথা, কিন্তু দুঃখজনকভাবে আমাদের রপ্তানি কমেছে। আমরা যেটা ট্রেডিশনালি দেখতে পাচ্ছি যে আমাদের বড় যে মার্কেটগুলো, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটো জায়গাতেই আসলে আমাদের রপ্তানি কমে গেছে। তো আর এটি ছাড়া আমাদের যে অন্যান্য মার্কেট, সেগুলোতে আমরা যেহেতু এক্সপানশনটা সেভাবে করছি না, তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আমাদের আসলে যে এক্সপোর্টের গ্রোথ সেটা নেগেটিভ, এবং 4 মাস হয়ে গেল আমাদের। তো এখন রপ্তানিকারকরা হয়তো বলতে পারেন, তারা হয়তো আশা দিতে পারেন যে না ঠিক আছে আরও কয়েক মাস চলবে, কিন্তু এর শেষ কোথায় তো সেটাও তো আমাদের জানতে হবে। তো সেই জায়গা তো আমরা জানি না, একেবারে ব্ল্যাঙ্ক আছি আমরা। তো এইটাই একটা চিন্তার বিষয়। এখন দুটো যে পিলার অর্থনীতির, একটা তো হলো আমাদের রেমিটেন্স, আর হচ্ছে আমাদের এক্সপোর্ট আর্নিং। এখন রেমিটেন্সে আমরা দেখতে পাচ্ছি যে এরকম কোনো সমস্যা নেই সেই অর্থে, যদিও এখনো পর্যন্ত শোনা যাচ্ছে নিয়বে হুন্ডি কিছু আছে, তার কারণ নির্বাচন সামনে আছে, তো সেই অনুযায়ী আসলে বেশ কিছু অর্থ হয়তো ইনফর্মাল চ্যানেলে প্রবাহিত হচ্ছে, এটা সত্যি। কিন্তু এই রেমিটেন্সের ক্ষেত্রে আমরা অত বড় কোনো রকমের সমস্যা দেখতে পাইনি। মূল সমস্যাটা হচ্ছে আমাদের রপ্তানি আয়। এখন এই জায়গার যদি এইভাবে চলতে থাকে, তাহলে তো আমাদের যা কিছু আছে বিনিয়োগ বা কর্মসংস্থান, তো সেগুলো তো অনেকটাই হুমকির মুখে পড়বে।
আমরা যদি দেখি যে রপ্তানি যে তথ্য, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 6% মতো যে রপ্তানি কমেছে। এর মধ্যে প্রধান প্রধান যেসব রপ্তানি পণ্য আমরা পাঠিয়ে থাকি, তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং হোম টেক্সটাইল, এর সাথে চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য, মানে আমাদের যেসব প্রধান পণ্য আছে, আমরা রপ্তানিতে বড় অংশ যদিও তৈরি পোশাক, কিন্তু বাকি যে অংশটি আছে সেই অংশের মধ্যে সবচেয়ে বেশি যে পণ্যগুলো আমাদের রপ্তানি করে থাকি এবং যেগুলো সম্ভাবনা অনেক বেশি, যেমন হিমায়িত চিংড়ি বা প্লাস্টিকের মতো পণ্য, পাটের কথা বা চামড়ার কথা তো আছেই, এই সবগুলোরই কিন্তু রপ্তানি কমেছে। মানে শুধু যে তৈরি পোশাকের রপ্তানি কমছে তা কিন্তু না, অন্যান্য প্রোডাক্টের রপ্তানি করার পেছনে কি কারণ? মানে এইসব প্রোডাক্টের কি চাহিদা কমছে নাকি এখানে কি সমস্যা? আমাদের মূল আসলে রপ্তানি পণ্য কিন্তু তৈরি পোশাক। হ্যাঁ, এর সাথে যেটা হয়েছে, আমাদের যদি হোম টেক্সটাইলের কথা ধরি, ওগুলো তো একই রকমের। আবার আরেকটা আছে কিন্তু এই আমাদের ট্রেডিশনাল যে হোম টেক্সটাইল এবং গার্মেন্টস পণ্য, তার বাইরে এর কাছাকাছি পণ্য কিছু আছে, যেমন ইয়ার্ন আছে, আমাদের টেক্সটাইল আছে, তো সেগুলোকে আমরা রপ্তানি করছি কিছু কিছু করে। তো এই যখন এই সবগুলো মিলেই আর কি যখন সমস্যার মধ্যে পড়ে, তার মানে হলো যে আমাদের 89 থেকে 90%-এর মতো আমাদের কিন্তু একটা চাপের মধ্যে আছে। বাকি যে 10%-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পাট, বিশেষ করে কাঠ চা, পাট এবং পাটজাত পণ্য, এবং এটার মূল যে এইচএস কোড সেটা হচ্ছে PP3। তো এটার মধ্যেই এই সমস্ত পণ্যগুলো আছে। তো সেই পণ্যগুলোতেও মানে খুব বেশি যে বিশ্ববাজারে চাহিদা রয়েছে সেরকম নয়। বাংলাদেশে আসলে 60% বেশি রপ্তানি করে সারা পৃথিবী জুড়ে এই পাট পণ্য। সুতরাং ওই জায়গাতে আমরাই প্রধান যেহেতু রপ্তানিকারক এবং বিশ্ববাজারে চাহিদাও কম, আর আমরা বৈচিত্র্যমুখিত পণ্য সেভাবে তৈরি করতে পারি না। কিছু কিছু কোম্পানি আছে, বিশেষ করে যে ক্রিয়েশন এবং একই সঙ্গে এই তরঙ্গ বা এই ধরনের বা কারু পণ্য, এরা কিছু রপ্তানি করছে সারা পৃথিবী জুড়ে, কিন্তু পরিমাণটা কম। তো এখন তাদের যে ইনোভেশন, তারপরে যদি বায়ারদের দিক থেকে ওরকম কোনো বড় চাহিদা না থাকে, তাহলে সেক্ষেত্রে তো এগুলো কমবেই। আর এটি ছাড়াও আপনি আরও কয়েকটা পণ্যের কথা বললেন, বিশেষ করে যে আমাদের চামড়াবিহীন যে জুতা, সেই জুতার বাজারটা কিন্তু চাঙ্গা হতে পারতো। তার কারণ সামনে কিন্তু আমাদের বেশ কিছু মানে গ্লোবাল ইভেন্ট আছে, যেগুলোতে আসলে এই নন লিদের যে ফুটওয়্যার সেগুলো হয়তো দরকার হয়। তো সেই জায়গাতে আমাদের একটু অ্যাগ্রেসিভলি একটু আমাদের এই সেলটা দরকার ছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না সেভাবে। আর আরও কয়েকটা পণ্য আছে, এর মধ্যে আছে হচ্ছে আপনি যেটা বললেন যে হিমায়িত খাদ্য পণ্য, যেটা বিশেষ করে মাছ, মৎস্য। তো সেই জায়গাতে আমাদের কিছু পণ্য যেগুলো ট্রেডিশনালি আমরা তৈরি করি বা উৎপাদন করি, তো সেই জায়গাতে আমাদের এই একটা ইমার্জিং মার্কেট আছে হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান মার্কেট। তো সেটা আমরা খুব অ্যাগ্রেসিভলি এক্সপ্লোর করিনি। আমরা এখনো পর্যন্ত সেই ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এগুলোর বাজারে আছি। তো এই পুরো এই দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়ার যে দেশ, সেখানে অনেক মৎস্য পণ্য সেরে যেতে পারে, প্রসেস ফুড এড়ে যেতে পারে। আমরা যে হালাল যে খাদ্য পণ্য সেটা তো এক্সপ্লোর করছি না সেভাবে। অবশ্য আমাদের প্রতিযোগী যে সমস্ত দেশ আছে, যেমন ভারত এবং একই সঙ্গে চীন, থাইল্যান্ডও এটা বড় আকারে আসতে যাচ্ছে। এরা তিনটে কিন্তু একটাও মুসলিম দেশ নয়, কিন্তু আমরা মুসলিম দেশ হয়েও আমরা এত মৎস্য সম্পদ তৈরি করছি, কিন্তু আমরা এই যে হালাল সার্টিফিকেশনের অভাবে আমরা সেটাকে রপ্তানি করতে পারি না। আমাদের আসলে এখন দরকার হলো মালয়েশিয়া এবং সৌদি আরব, তাদের সঙ্গে এই যে হালাল সার্টিফিকেশনের ব্যবস্থা করা। শুধুমাত্র মৎস্য নয়, বরং ফার্মাসিউটিক্যালের ক্ষেত্রেও আমাদের হালাল সার্টিফিকেশন দরকার। এইটা আমরা একেবারেই চিন্তা করছি না। যে এতগুলো ওআইসি দেশ, এরা তো আছে, এবং হালাল সার্টিফিকেশন যখন পাবে তখন কিন্তু অন্যান্য অমুসলিম দেশেও আমরা কিন্তু সেই ওষুধগুলো রপ্তানি করতে পারবো, বানাতে পারবো। তো এগুলো করছি না। তো এখন এই কারণেই আমাদের আসলে বাজারটা অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে আছে বা নেগেটিভ গ্রোথ হচ্ছে। আর এটি ছাড়া আমাদের অন্য যে পণ্যগুলো আছে সেগুলো অত বেশি নয় পরিমাণে। বিশেষ করে আমি বলবো যে ইলেকট্রনিক্সে খুবই সামান্য পরিমাণে রপ্তানি হচ্ছে এখন, খুব বেশি নয়। এটা ইউরোপে কিছু যাচ্ছে, আর কিছু যাচ্ছে আমাদের বিশেষ করে সাউথ আমেরিকাতে যাচ্ছে এটা। তো এখন বাস্কেটটা তো লিমিটেড এবং খুবই কনসেন্ট্রেটেড বাস্কেট, এবং সেখানে যদি একটা পণ্যের উপর, বিশেষ করে যেমন তৈরি পোশাক, তার উপরে যেহেতু চাপ আমাদের পড়েছে, তার মানে বাকিগুলোতেও আমাদের একটা নেগেটিভ গ্রোথ দেখতে পাচ্ছি। আপনি ওই যে হালাল পণ্যের কথা বললেন, এটি খুবই ইন্টারেস্টিং, এবং বিশ্বজুড়ে কিন্তু ডিমান্ড বাড়ছে, মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে হালাল পণ্যের ব্যাপারে। সেখানে এটা নিয়ে আমরা বেশ কিছু গত সরকারের আমলে দেখেছি, কিছু কিছু প্রোগ্রাম হয়েছে, বাইরে থেকে মুসলিম দেশগুলো থেকে ডেলিগেটসরা এসেছিল, তারা এই পণ্যের চাহিদার কথা বলছিল বারবার। বাংলাদেশের এই জায়গায় একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু এই সম্ভাবনাটাকে কাজে লাগানোর ক্ষেত্রে, রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে আমাদের আসলে বাধাটা কোথায়? মানে আমরা মানে এটা কি ব্যবসায়ীদের জায়গা থেকে, প্রাইভেট সেক্টরের জায়গা থেকে সমস্যা, নাকি সরকারের নীতির জায়গা থেকে কোনো ধরনের? আমি প্রাথমিকভাবে বলবো যে এটা সরকারি নীতির একটা সীমাবদ্ধতা। তার কারণ
অন্যেরা আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে মালয়েশিয়া এবং সৌদি আরব, তারা কিন্তু খুবই আগ্রহী এবং বাংলাদেশ সম্পর্কে তারা খুব ভালো করে জানে। বাংলাদেশি যে পণ্য সেগুলো রপ্তানি তো মধ্যপ্রাচ্যে বাড়ছে, মালয়েশিয়াতে বাড়ছে। তো এই অবস্থায় আমাদের একটা বড় বাধা হচ্ছে যে হালাল সার্টিফিকেশনটা সেভাবে এখন কোঅপারেশনের দরকার। এখন যারা সার্টিফিকেট দেবেন তারা কিন্তু বাংলাদেশ মুসলিম দেশ নাকি অন্য দেশ সেটা কিন্তু তারা দেখবেন না। তারা দেখবেন যে এই যে খাদ্য প্রক্রিয়ার যে বা উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে ইনপুট থেকে শুরু করে, মানে যে মাছকে বা অন্য কোনো পশুকে যখন খাদ্য দিচ্ছে সেটা হালাল খাদ্য দিচ্ছে কিনা, হালাল খাবার খেয়ে তারা বের উঠছে কিনা, তারপরে এই স্টরিং যে প্রসেস, অন্যান্য প্রসেসিং, এই পুরো, এবং ধরেন এই যে ফ্রিজিং, তারপরে হচ্ছে যে আপনার এখানে ক্লাসিফিকেশন এটসেট্রা, প্যাকেজিং, প্রত্যেকটা জায়গাতে তারা দেখতে চায় যে এখানে পুরো প্রক্রিয়াটা হালাল কিনা। তো এটা দেখার এবং একই সঙ্গে তার যে সনদ সেগুলো যখন পাবে তখনই কিন্তু আসলে বাংলাদেশের এই পণ্যটা হালাল হিসেবে স্বীকৃতি পাবেন এবং তারপরে বিশ্ববাজারে এটা প্রবেশ করবে। তো এখন এই জায়গাতে অবশ্যই আমাদের খুব দ্রুত মালয়েশিয়ার সঙ্গে একটা তো চুক্তি করতে হবে এবং তাদের এই এজেন্সিগুলোকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে তারা নিজেরা যদি কিছু জয়েন্ট ভেঞ্চারে কিছু হয়তো কোম্পানি ফার্ম তৈরি করলো, তারপরে তারা এক্সপোর্ট শুরু করলো, এরপরে আমরা আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে পারবো। এটা একটা রিগোরাস প্রসেস এবং এটা শুধুমাত্র ডিক্লেয়ার করলেই বা কিছু বললেই হবে না যে আমরা মুসলিম দেশ, তো সেই হিসেবে আমরা পণ্যের অ্যাক্সেস চাই। তো এটা হলে আমার মনে হয় কি যে এটা বিশাল মার্কেট এবং এই মার্কেটে ইন্ডিয়া যাচ্ছে এবং তারা কিন্তু ওই সার্টিফিকেশনের কাজগুলো করেছে। তো একই সঙ্গে চায়না, থাইল্যান্ড, এই দেশগুলো যদি যেতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমি মনে করি যে এখানে খুব সিরিয়াসলি দেখা উচিত এবং আরেকটা যেটা বড় বিষয় সেটা আমি দেশের বাইরে থেকেও দেখেছি যে এই যে হালাল যে সমস্ত দোকানগুলো আছে সেই দোকানে কিন্তু অমুসলিমরা অনেক যাচ্ছেন এবং তারা মনে করছেন যে এটা হচ্ছে খুবই এটা মানসম্পন্ন পণ্য এবং এটাকে ধরা হয়ে হচ্ছে যে এই কোষের এক ধরনের আসলে খাবার আছে এবং সেটা কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কিন্তু খুবই পবিত্র এবং স্বাস্থ্যসম্মত খাবার হিসেবে ধরা হয় এবং হালাল ফুডটা হচ্ছে যে তার চাইতে ইমপ্রুভ ভার্সন খাবারের। তো সুতরাং হালাল ফুডের যে একটা মার্ক, হ্যাঁ, মানে এটা শুধুমাত্র যে মুসলমানদের মধ্যে তা না, এটার মার্কেটটা কিন্তু অন্যান্য ধর্মের অন্যান্য ক্ষেত্রে অনেক আবেদন আছে এবং তারা চায় এইটা খেতে। এবং এই যে হালালের যে চেইনগুলো আছে, ফুড চেইন, এইখানে মানুষের যে এত ভিড়, এটা ওই হোটেলগুলোতে বা রেস্টুরেন্টগুলো কিন্তু অন্যরা দেশের বাইরে গেলেই দেখা যায়, এটা দেখা যায়। সুতরাং এই জায়গাতে খুব সিরিয়াসলি যদি আমরা মনোযোগ দেই তাহলে সেক্ষেত্রে আমাদের খাদ্য রপ্তানি এটা অনেক বাড়াতে পারবো এবং খাদ্যের পাশাপাশি অনেক প্রসাধনী পণ্য আছে, অনেক কেমিক্যাল প্রোডাক্ট আছে এবং এই ইন্ডাস্ট্রিয়াল গুডের ক্ষেত্রে অনেকটাই হালাল সার্টিফিকেশন পায়। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের রপ্তানি আরো অনেক বেড়ে গেছে। অবশ্যই এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি বলেছেন। এখানে আসলে যে বাজারটি আছে সেখানে আমরা ঢুকতে পারছি না এখন পর্যন্ত, সেই জায়গাটাতে নিশ্চয়ই কাজ করার সুযোগ আছে। আমি আরেকটি প্রসঙ্গ আসতে চাই, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল যেসব সমস্যাগুলো আছে, বিশেষ করে রপ্তানির ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে। আমরা সবসময় শুনে থাকি যে আমাদের যে উৎপাদন যারা করছেন, এখন তো সুদের হারে একটা বড় সমস্যা বেড়েছে। জ্বালানির অবস্থা আসলে কখনো কিছুটা ভালো হয়, কখনো আবার খারাপের দিকে যায়। এই শীত মৌসুমে এখন আবারও জ্বালানির একটা বড় সমস্যা দেখা দিয়েছে। এর বাইরে ধরেন ব্যবসার যে ধরনের ব্যয় বেড়েছে সেগুলো নিশ্চয়ই বাধা তৈরি করছে, উৎপাদন ঠিক মতো করতে পারছে না। এই জায়গাটাতে ব্যবসায়ীরা কি একটু ইয়েতে আছেন? মানে আমি ওভারঅল ব্যবসার যদি কথা বলি, শুধু রপ্তানি না, সব মিলে সে জায়গায় কি ব্যবসায়ীরা কি একটু অপেক্ষা করছেন কোনো কিছুর জন্য? মানে নির্বাচন বা এই বিষয়গুলো, অস্থিতিশীলতা চলে যাওয়া, এই জায়গাগুলোতে এই সংকটের সমাধান কি আপনি মনে করেন যে নির্বাচন হলে ব্যবসার গতি আসবে, অর্থনীতির গতি আসবে? যে 3-4টির কথা বলছেন, সমস্যার কথা বলছেন, এগুলা কিন্তু বেশ লম্বা সময় ধরে চলছে এবং গত 14-15 মাসে আমরা একটু আশা করেছিলাম যে এই জায়গাতে সংস্কার হবে। বিশেষ করে যে সুদের হার, সেটা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ আছে এবং এই সুদের হার বেশি থাকার কারণে ব্যবসার খরচটা বেশি বেড়ে যাচ্ছে। ব্যবসার অন্যান্য খরচ আছে কিন্তু সুদের হারটা একটা বড় কম্পোনেন্ট এবং এটাই মোটামুটি ডিটারমাইন করে যে ইনভেস্টমেন্ট কতটুকু হবে। তো সেই জায়গাতে ব্যবসায়ীরা অনেকটাই কষ্টের মধ্যে আছে এবং তারা বিভিন্ন সময় তো বলছেন এটার কথা, কিন্তু কোনোভাবেই। একটা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করে রাখি যে এই যে মূল্যস্ফীতির কথা বলে আসলে সুদের হার বাড়ানো হয়েছিল, সেটি তো মোটামুটি একটা সহনীয় জায়গায় এসছে এই মুহূর্তে। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ আমরা দেখছি না সুদের হার কমানোর ক্ষেত্রে। সময় এসছে কিনা? বাংলাদেশ ব্যাংক বলেছিল যে যদি মূল্যস্ফীতি কমে যায় তাহলে সেক্ষেত্রে করেসপন্ডিংলি নীতি সুদের হার কমানো হবে এবং একই সঙ্গে তার সাথে যেহেতু আমাদের ব্যাংক সুদের হারটা সরাসরি রিলেটেড, তো সুতরাং এটা কমে আসবে। তো কিন্তু এরপরে খুবই হাস্যকর ভাবে আসলে তারা যেটা বললো যে IMF নাকি বলেছে তাদেরকে যে এটা 7% আসতে হবে মূল্যস্ফীতি, তারপরে নাকি কমানো যাবে।
এখন আইএমএফ তো সারাক্ষণ গোলপোস্ট চেঞ্জ করে দিচ্ছে, এবং এমন তো নয় যে আসলে এই যদি সুদের হার কমানো হয় বা একই জায়গাতে রাখা হয় তো সেটার সঙ্গে তাদের যে ঋণের যে কিস্তি সেটা সম্পর্কিত, তারা তো কিস্তি ছাড় করছে না, তারা নতুন যে নির্বাচিত সরকার আসবে তখন কিস্তি ছাড় করবে। এখন তো এগুলো শোনার কোনো কারণ নেই। এখন যদি ঋণের সুদের হার কিছুটা কমানো হয়, ইভেন 1% যদি কমানো হয়, তাহলেও বিনিয়োগের চাহিদা বাড়বে, এবং বিনিয়োগের চাহিদা যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে নতুন নতুন কারখানা তৈরি হবে, ব্যবসা বাড়বে, কর্মসংস্থান তৈরি হবে, এবং এই এত উচ্চ সুদের হারের কারণে কিন্তু মূল্যস্ফীতি এমনিতেও কমানো যাচ্ছে না। যদি ওখানে একটু কমানো যায় তাহলে সেক্ষেত্রে মূল্যস্ফীতি কমানো সম্ভব। তো এখন আরো যে দুইটার কথা বললেন আপনি, সেগুলো গ্যাসের প্রেশার, এই শীতকালে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এটা, এবং এটা আসলেই আমাদের যারা কারখানায় উৎপাদন করেন, বিশেষ করে যে রপ্তানিমুখী কারখানা, অন্যান্য যে কারখানাগুলো আছে, তো তাদের আসলে অনেক কষ্ট হয়ে যায়। প্রেশারটা আসে না, এটা হচ্ছে আমাদের যে ন্যাশনাল পাইপলাইন, সেদিক দিয়ে ওই প্রেশারটা খুব একটা সমস্যা হয়। কিন্তু একই সঙ্গে আরো দুটো প্রবণতা আছে, সেটা হলো যে অনেক কারখানাই এখন কিন্তু এলপিজি ব্যবহার করছে, তাদের নিজস্ব যে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা তারা তৈরি করে নিয়েছে। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের ন্যাশনাল যে পাইপলাইন যেখান থেকে আসে, গ্যাসটা আসে শিল্প কারখানায়, ওইখানে আমাদের সাফিসিয়েন্ট প্রেশার থাকে না, এই গ্যাসের বদলে দেখা যায় যে বাতাস বের হচ্ছে। তো যার ফলে যে হাই প্রেশার যদি না থাকে গ্যাসে, তাহলে কিন্তু উৎপাদনটা ঠিক মতো করা যায় না, বয়লারগুলো ঠিক মতো চলে না। তো সুতরাং একদিকে তারা উচ্চ দামে গ্যাস কিনছেন, অন্যদিকে যতটুকু পাওয়ার কথা ততটুকু পাচ্ছে না, প্রেশারটা হচ্ছে না। তো এইটা কিন্তু খুবই একটা পীড়াদায়ক বিষয়। তো এইটা একটা, আর অন্যান্য যে বিষয়গুলো বললেন আর কি, যে লজিস্টিক্স এটসেট্রা, বিজনেস কস্ট, তো সেগুলো তো আসলে প্রতিদিনের সমস্যা এই যারা উৎপাদনকারী তাদের। এখন আপনি আর একটা যে প্রশ্ন করেছেন যে এই পরিবর্তন, যদি রাজনৈতিক পরিবর্তন হয়, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, হ্যাঁ, পরিবর্তন হলে তো সবকিছুই মানুষ নতুন করে চিন্তা করে, এবং ব্যবসায়ীরাও দেখতে চাচ্ছেন যে আসলে এই অচলায়তনটা শেষ হয় কিনা। হ্যাঁ, তো নিশ্চয়ই যারা হচ্ছেন আপনার রাজনীতিবিদ, তারা তো ওইভাবেই চিন্তা করছেন, ঠিক আছে, মানুষের মন জয় করতে হবে তাদের, হয়তো নির্বাচনী ইশতেহারে ওই কথাগুলো থাকবে, ব্যবসায়ীদের দুঃখের কথা। এবং তারপরে কিছু না কিছু তো পরিবর্তন হবেই আমার কাছে মনে হয়, যে অন্তত যে সরকারি ক্ষমতায় আসুক, ব্যবসায়ীদের কথা অবশ্যই চিন্তা করবেন, এবং ব্যবসা বাণিজ্য যখন ভালো হবে তখন কর্মসংস্থান বাড়বে, তখন মূল্যস্ফীতি কমবে, তখন কিন্তু অর্থনীতিতে গতি আসবে, প্রবৃদ্ধি বাড়বে, তো সব দিক থেকেই লাভ। তো এখন আমি মনে করি যে যারা ক্ষমতা আসবেন তারা এইগুলো নিশ্চয়ই ইতিবাচকভাবে দেখবেন, এবং ব্যবসায়ীদের যে কষ্ট এবং তাদের যে খরচগুলো আছে সেগুলো কমানোর চেষ্টা করবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি থাকুন, আমরা আবারও ফিরবো, একটা বিরতির সময় হয়েছে। দর্শক, বিজনেস আওয়ারে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। বিদেশি পরামর্শক বা অর্থায়নে নয়, টেকসই জ্বালানি সক্ষমতা অর্জনে দেশীয় উদ্যোগে জ্বালানি অবকাঠামো এবং পরিকল্পনা নেওয়া দরকার। সকালে মিলিটারি মিউজিয়ামে আয়োজিত বাংলাদেশ এনার্জি কনফারেন্স 2025-এ একথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এনার্জি এবং বিদ্যুৎ খাতে সংঘবদ্ধ অপরাধ সংঘটিত হয়েছে বিগত সরকারের সময়ে, এখনও তাদের কাউকে কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়নি। তাই টেকসই জ্বালানি সক্ষমতা অর্জনে মাস্টার প্ল্যান নেওয়ার তাগিদ দেন তিনি। 3 দিন ব্যাপী এই সম্মেলনে সৌর বিদ্যুতের উপর গুরুত্ব আরোপ করেন বিশেষজ্ঞরা। জ্বালানি খাতে কাঠামোগত পরিবর্তন এবং নীতিমালা দ্রুত কার্যকরের আহ্বান জানান তারা। আমাদের যদি এক্সপার্টিস না থাকে, আমি মনে করি না এক্সপার্টিস নেই, বাংলাদেশে প্রচুর এক্সপার্টিস আছে, যদি থাকেও, যদি প্রয়োজন থাকেও, আমরা কিন্তু ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, স্বার্থের দ্বন্দ্ব, আমরা জায়গাকে দিয়ে পলিসি করলে আমরা কখনোই কিন্তু রিনিউয়েবল এনার্জি বান্ধব পলিসি পাবো না। Japanese government is one of the best beneficiaries, highest beneficiaries of fossil energy export. দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরবো। আমাদের সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও। আপনার কাছে আলোচনায় যাওয়ার আগে আমরা প্রতিদিনকার মতো আমাদের হাতে কিছু পত্রিকা সংবাদ রয়েছে, বাণিজ্য বিষয়ক যেসব শিরোনাম করেছে প্রধান প্রধান পত্রিকাগুলো, তাদের শিরোনামগুলো আমরা একটু দেখে আসতে চাই। আমার কাছে প্রথমেই যেই সংবাদটি রয়েছে, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, তারা বলছে সরকারি খরচে লাগাম, বাজেট ঘাটতি কমেছে, মন্থর উন্নয়ন কাজ। এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইব, কারণ সরকার আসলে এই যে রাজনৈতিক পালাবদল এবং অস্থিরতার জেরে উন্নয়ন কর্মকাণ্ড বেশ স্থবির হয়েছে, এবং এর ফলে যেটি হয়েছে, বলছে যে জিডিপির ঘাটতি, বাজেট ঘাটতি জিডিপির 3.30% নেমে এসেছে। এতে সরকারের যে ঋণের চাপ কমলেও অর্থনীতিবিদরা বলছেন ব্যয় কমে যাওয়ার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাধাগ্রস্ত হচ্ছে। পরের সংবাদটি দৈনিক কালের কণ্ঠ, তারা বলছে শীর্ষ 4 পণ্যের রপ্তানি কমেছে, যেটি নিয়ে আমরা এরই মধ্যে আলোচনা করেছি। তৈরি পোশাক ছাড়াও পাট, কৃষি সহ হোম টেক্সটাইল, জুতা, হিমায়িত পণ্য, যেসব পণ্য রয়েছে সবকিছুরই রপ্তানি আয় কমেছে। সমকাল সংবাদ শিরোনাম করছে, 2 দিনে পেঁয়াজের দাম বাড়লো কেজি প্রতি
35 টাকা। এটি একটি খুবই অ্যালার্মিং একটি সংবাদ। আমরা দেখেছি যে পেঁয়াজের দাম আসলে গত মাসখানেক ধরেই বাড়ছিল এবং বাণিজ্য উপদেষ্টা আমরা দেখেছি যে তিনি বলেছিলেন যে এই পেঁয়াজের দাম যদি কন্ট্রোল করা না যায় তাহলে আমদানির অনুমতি দিবে, সেটি এখনো করা হয়নি। এর মধ্যে পেঁয়াজের দাম কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে, 35 থেকে 40 টাকা পর্যন্ত বেড়ে গেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তারা শিরোনাম করেছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া এস আলমের বিদ্যুৎ কেন্দ্রে $283 মিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করলো রূপালী ব্যাংক। এইটি কিভাবে হলো, এটি কিন্তু একটি বড় প্রশ্ন। এই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এস আলমের যেহেতু মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো এরই মধ্যে আসলে সরকারের ক্রয় করার কথা, যেহেতু তাদের আসলে বড় ধরনের ঋণ রয়েছে, সেই জায়গাটাতে কিভাবে ঘটনাটি ঘটলো সেটি অনুসন্ধানের দাবি রাখে নিশ্চয়ই। দৈনিক প্রথম আলো বলছে, যুক্তরাষ্ট্রের শর্তে বদলাচ্ছে আইন, আয় কমবে রাষ্ট্রীয় বীমা সংস্থার। এটি একটি ইন্টারেস্টিং খবর। আসলে যুক্তরাষ্ট্রের সাথে অপ্রকাশযোগ্য চুক্তির শর্তের কারণে বীমা কোম্পানি আইন থেকে পুনর্বীমা বিষয়ক ধারা বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। এইটি বাতিল হওয়ার কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন সহ যারা আছে তারা আসলে চিন্তার মধ্যে পড়েছে, তাদের বলছে যে তাদের আয় কমবে। পরের সংবাদটি দৈনিক বণিক বার্তা, তারা শিরোনাম করেছে, সূচক কমেছে প্রায় 3%, পুঁজিবাজারের সব খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন। এটি আসলে নতুন কিছু নয়, আমরা গত অন্তত মাসখানেক ধরেই এই অবস্থা দেখতে পাচ্ছি। আমরা আলোচনা করতে চাই একটি বিষয়, আমরা দুই একটি বিষয় নিয়ে করতে চাই। এর মধ্যে যে বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা করব সেটি হচ্ছে সরকারি খরচে লাগাম, বাজেট ঘাটতি কমেছে, মন্থর উন্নয়ন কাজ। এই যে বাজেট ঘাটতি কমছে এবং এটি আসলে ভালো খবর নাকি আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে বা কর্মকাণ্ড কমে যাচ্ছে, প্রবৃদ্ধি কমছে, এটি খারাপ? মানে আসলে এটি কি আমাদের জন্য ভালো নাকি খারাপ? বছরের মানে বিশেষ করে যে অর্থ বছরের মাঝখানে এসে মানে প্রায় তো শেষ হয়ে গেল, এর মধ্যে আসলে রিভাইজড এডিপি তো সেটা তো প্রণয়ন করা হচ্ছে এবং সমস্ত দপ্তর থেকে কিন্তু এখন আবার ওই তাদের রিভাইজড যে এক্সপেন্ডিচার এবং নেক্সট ইয়ারের জন্য যে কল, তো সেই বিষয়গুলো হচ্ছে। তো তার মানে হলো যে বাজেটের যেহেতু সংশোধন চলছে, আর এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই উন্নয়নের যে ব্যয়, তো সে ব্যয়টা কমে যাচ্ছে। এবং এটা দুটো দিক আছে, একটা হলো যে আপনার যখন আসলে সরকার ব্যয় করেন, বিশেষ করে যে এই উন্নয়ন খাতে ব্যয় করেন, তখন কিন্তু বিভিন্ন রকমের যে ঋণ, বিশেষ করে দেশি ঋণ, বিশেষ করে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক এবং যে আমাদের অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে যেমন বন্ড, ট্রেজারি বিল, তো সেগুলার বিক্রি করতে হয় এবং সেটা সরকারের জন্য একটা দায় হয়ে দাঁড়ায়। তো আর একই সঙ্গে আবার সরকারের একটা টার্গেটও আছে, মানে এই যে আমাদের যে মনিটারি পলিসি আছে সেটা অনুযায়ী এখন ডাবল ডিজিটে হচ্ছে যে এই মানে গভর্নমেন্টের যে লোন, তো সেটার যে এক্সপানশন সেটা হচ্ছে। তো এই এবং যদি এমন হয় 14-15% এবং আপ টু 20% আসলে এই যে পাবলিক ক্রেডিট গ্রোথ যেটা সেটা হবে, এটাকে মনিটারি পলিসিতে বলে দেওয়া আছে। কিন্তু আবার প্রাইভেট সেক্টরের জন্য উল্টা, সেখানে কিন্তু সিঙ্গেল ডিজিটে হচ্ছে আমাদের যে ক্রেডিট এক্সপানশন। তো এইটাই কিন্তু এই পাবলিক এবং প্রাইভেট সেক্টরের মধ্যে একটা ব্যবধান করে দিচ্ছে, আর প্রাইভেট সেক্টরে তো ইনভেস্টমেন্টও কম। তো এখন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে সরকারের একদিকে হচ্ছে রাজস্ব আদায় কম, অন্যদিকে এখন যদি আবার এই ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার সেটা বাড়াতে হয় তাহলে সেক্ষেত্রে তো ঋণ করতে হবে। এবং একই সঙ্গে আপনি হয়তো খেয়াল করেছেন বা আমাদের এই দেশের মানুষেরা অনেকটাই জানেন, সেটা হলো যে এই বেশ কিছু উন্নয়ন সহযোগী সংস্থা তারা কিন্তু আসলে আর এই লোনের কমিটমেন্টটা করছে না এখন, যেহেতু ফ্রেশ কমিটমেন্ট নেই। এবং অনেকেই চিন্তা করছেন যে এখন এলডিসি গ্র্যাজুয়েশন হবে, যার ফলে একটু দেখি কি অবস্থা দাঁড়ায়। আবার অন্যদিকে যেহেতু নির্বাচন হবে এই ফেব্রুয়ারিতে, তো তারপরে কি হয়, তো ওগুলো বুঝে শুনে তারপরে হচ্ছে নতুন সরকারের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে হয়তো তারা হয়তো কমিটমেন্টে যাবেন। তো এই অবস্থা হলে তাহলে সেক্ষেত্রে সরকার আসলে নিরুপায়, তো তাই না? এটা তো বুঝতে হবে যে অন্তত এই অন্তর্বর্তী সরকারের হাতে যতটুকু সময় আছে, এই সময় আসলে উন্নয়নের গতি বাড়বে না। সুতরাং এই সময়টাতে যদি সরকারের খরচ কিছুটা কমে আর দুর্নীতি অপচয়ের যে আমাদের সংস্কৃতি আছে, তো সেখান থেকে যদি আমরা কিছুটা বের হয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা মন্দের ভালো আমার কাছে মনে হয়েছে যে এই সময় তাড়াহুড়া করে কোনো প্রকল্প বাস্তবায়ন করা উচিত নয়। এবং এখন যেহেতু সরকারের মনোযোগ হলো নির্বাচনের দিকে মূলত, সুতরাং এই অবস্থাতে চলতে পারে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী হওয়া যাবে না। তার কারণ এই যে সরকারি প্রকল্পগুলোতে কিন্তু এই বিশেষ করে যে সরকারি যে বিনিয়োগটা হয়, সেখানে যে অবকাঠামোগুলো তৈরি হয়, এটা কিন্তু প্রাইভেট সেক্টর সাপ্লাই দিতে পারছে না। শুধুমাত্র কিছু কিছু পিপিপি প্রকল্প আছে তো এই অবকাঠামোতে, সেটা কিন্তু আবার শিক্ষা স্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে নয়।
সুতরাং সব মিলিয়ে যদি আমরা সত্যিকার অর্থেই ভালো উন্নয়ন চাই, তাহলে সেক্ষেত্রে আসলে এই সরকারি ব্যয়ের কোনো বিকল্প নেই। এখানে আপনি যেটা বলছেন যে সরকার আসলে সরকার হাতে বিকল্প খুব বেশি কিছু নাই, সামনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো তো সরকার যখন গত বছর বাজেট করছিলেন তখন কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে সরকারের যেহেতু ইন্টারিম পিরিয়ডে আছেন এবং এই সময়টাতে তাদের পক্ষে আসলে বড় বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা, সেই জায়গাটাতে কিন্তু বাজেটকে আরো অনেক বেশি ছোট করা যেত কিনা, বাজেট একটা বাস্তবসম্মত বাজেট দেওয়া যেত কিনা, মানে যেটি নিয়ে আসলে সমালোচনা হচ্ছিল যে গত সরকারের বাজেটগুলো তো ছিল অবাস্তব বাজেট, সেটির উপর বেস করে যখন বাজেটটা করা হয়েছে সেটি নিয়ে সমালোচনা হয়েছে। সেই জায়গাটাতে একটা বাস্তবমুখী ইনোভেটিভ বাজেট দেওয়ার যেত কিনা, যেহেতু এই ধরনের সিচুয়েশন যে হবে সেটি তো জানা কথা, এই সরকার তো আসলে জানতো, নাকি সরকারের অন্য চিন্তা ছিল? না, এখন সরকার চিন্তা করেছে যে তখনও নির্বাচনের যেহেতু কোনো শিডিউল তৈরি হয়নি, যে এক্স্যাক্টলি কোন সময়টাতে আসলে নির্বাচন হবে সেটা কিন্তু সরকার জানতো না যখন বাজেটটা হয়েছে। না, কিন্তু সরকার তাহলে কি এটি মানে এক বছর একটা অর্থ বছর পার হয়ে যাবে বা হ্যাঁ, অর্থ বছরের মধ্যে হয়তো তাদের চিন্তা ভাবনা ছিল যে বেশিরভাগ সময় তারা পাবে যদি নির্বাচন হয় এবং সবাই যদি অংশগ্রহণ করে, হ্যাঁ তারা পাবে, ঠিক আছে, বেশিরভাগ সময় তারা পেয়েও যে এই বাজেট বাস্তবায়ন করতে পারবে না, এই সিচুয়েশন যে হবে সেটি তো তাদের জানার কথা। হ্যাঁ, বাংলাদেশের যে সংস্কৃতি, তো সেখানেই তো আসলে পরিবর্তন আনার জন্য এই সংস্কারগুলো হচ্ছে। তো তাদের একটা মনে প্রত্যাশা ছিল যে যদি সংস্কার আনতে পারে এই পুরো ব্যয় প্রক্রিয়ায়, তাহলে সেক্ষেত্রে হয়তো এর গুণগত মানে পরিবর্তন ঘটবে। তো এই মানুষ তো আশা করে, তো সেভাবে তারাও আশা করেছিলেন। কিন্তু বাংলাদেশের যে সংস্কৃতি, যে অর্থ বছরের প্রথম 5-6 মাসে তেমন কোনো ব্যয়ই হয় না, খুবই সামান্য পরিমাণে ব্যয় হয়, তারপরে আস্তে আস্তে ব্যয়ের গতি বাড়তে থাকে। তো এই অবস্থায় আসলে যখনই গতি বাড়ার কথা তখনই আসলে নির্বাচনটা হবে। তো সব মিলিয়ে দেখা যায় যে 7-8 মাস সময়ে আসলে কোনো ব্যয় সেরকম হবে না। এবং নতুন সরকারের যিনি ক্ষমতায় আসবেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেক্ষেত্রে তারা যে সময়টুকু পাবে তাদের উপর নিশ্চয়ই একটা বড় প্রেশার, একটা চাপ তৈরি হবে, নিশ্চিতভাবে চাপ তৈরি হবে। আর ওই নতুন করে সেই পুরনো যে নেক্সাস, যেখানে যে এই যারা প্রকল্প বাস্তবায়নকারী যে সমস্ত এজেন্সি এবং তাদের সঙ্গে যে ঠিকাদারদের যে একটা অশুভ আঁতাত, তো সেই বিষয়গুলো আবার ফিরে আসে কিনা সেটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে শঙ্কা আছে। তো এই সব মিলিয়ে দেখা যাবে কি যে হয়তো ব্যয়ের গতি বাড়বে ঠিকই এই নির্বাচিত সরকারের সময়, কিন্তু সেটার গুণগত মান নিয়ে প্রশ্ন থাকবে, অর্থের অপচয়, দুর্নীতি, লুটপাট হয় কিনা। তো সেটার দিকে আসলে খুব গভীর নজর রাখা দরকার এবং ওই সময়টা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। আমার কাছে মনে হয় যে ওই সময়ে আসলে আমাদের ব্যয় করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে এবং তারপরে আমাদের নতুন করে আসলে এই পরিকল্পনা তৈরি করতে হবে, যাতে করে যে আগের যে সাইকেল সে যেন আবার নতুন করে ফিরে না আসে। পরের যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, আমরা যে দেখছিলাম টিভিএস এর যে সংবাদটি করেছে বিশেষ প্রতিবেদন, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া এসএলএমের বিদ্যুৎ কেন্দ্রে $283 মিলিয়ন বিদেশি ঋণ পরিশোধ করলো রূপালী ব্যাংক। এবং এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলেছে অনুমোদন ছাড়া ঋণ পরিশোধের বিষয়টি ঋণ চুক্তির শর্তের ব্যত্যয় হয়েছে। আপনিও কি তাই মনে করেন কিনা, মানে এসএলএমকে এখন কোনো ব্যাংক ঋণ পরিশোধ করতে পারবে না, বিদেশি ঋণ পরিশোধ করতে পারার ক্ষেত্রে কি কোনো বাধা আছে? না, এক্ষেত্রে আসলে যতটুকু আমি জানি যে এখানে আসলে কিছুটা বাধা আছে, মানে কিছুটা মানে কি আসলে মানে সত্যিকার অর্থে বাধা আছে এখানে ঋণ পরিশোধের ক্ষেত্রে বা যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে। তার কারণ এই যে এই প্রতিষ্ঠান বা তাদের যে শিল্প গোষ্ঠী, ব্যবসায়িক গোষ্ঠী, তারা যে পরিমাণে আসলে অনিয়ম করেছে, তারা যে পরিমাণে আসলে অর্থের পাচার করেছে, ব্যাংকগুলোকে খালি করেছে, এই অবস্থায় আসলে এত বড় ঋণের অর্থ পরিশোধ যেটা হয়ে গেল, তো সেটা যদি বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের বাইরে হয়ে থাকে বা তাদের অগোচরে হয়ে থাকে, তাহলে তো সেটা আসলে দুটো বিষয় এখানে। একটা হলো যে রূপালী ব্যাংক কিভাবে কাজ করলো, তার কারণ রূপালী ব্যাংক তো হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, তো তারা কিভাবে এটা শোধ করলো, এবং এই তার মানে হলো যে বাংলাদেশ ব্যাংকের অগোচরে আসলে হয়তো অনেক কিছুই হচ্ছে যেটা বাংলাদেশ ব্যাংক জানে না, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা হিসেবে যদি বাংলাদেশ ব্যাংক এটা না জানে এবং এটা যদি শোধ করা হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে এর দায় কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপরে বর্তায়। আর যে ব্যাংকের বিষয়ে আসলে বা আমরা যেরকম দেখলাম যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে পুঁজির এত ঘাটতি এবং সেখানে এত বেশি পরিমাণে আসলে এই খেলাপি হয়ে গেছে, তার মধ্যে থেকে এটা কম অর্থ নয়, এটা বিদেশি মুদ্রার আকারে গেছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেক রহস্য আছে এবং এটা স্পেশালি ইনভেস্টিগেট করা দরকার যে কিভাবে আসলে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাজটি করলো। এবং একই সঙ্গে এই যে শিল্প গোষ্ঠী বা যারা ব্যবসায়িক গোষ্ঠী, তাদের উপরে তো সরকারের মানে ব্যাপক নজর দিয়ে আছে। তো তাইলে তার মানে কি, যারা যে সমস্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে আসলে সরকারের এরকম নজরদারি নেই, তারা তো নিয়মিতভাবে এমন ব্যবসায়িক কর্মকাণ্ড হয়তো করছে, তো সেখানে তো বাংলাদেশ ব্যাংক তো কিছুই করতে পারছেন। তো এগুলো আসলে প্রশ্নের উদ্রেক করে। আমি মনে করি যে এখানে বাংলাদেশ ব্যাংকের আসলে কৈফিয়ত দিতে হবে, তার কারণ তারাই নিয়ন্ত্রক। তাদের অগোচরে যদি এটা হয়ে থাকে, তার মানে হলো পুরো প্রক্রিয়ার মধ্যে একটা ফাঁকি আছে
এবং এখানে সেটি আমাদের নিশ্চয়ই- দেখা দরকার। এখানে নিশ্চয়ই এমন ব্যক্তিরা এখনো আছেন যারা আসলে নিশ্চয়ই এই ধরনের শিল্প গোষ্ঠীর সাথে ভালো যোগাযোগ অবশ্যই maintain অবশ্যই করছেন যথেষ্ট এবং সুযোগ আছে সেটা। অবশ্যই নিশ্চয়ই এই জায়গাটা দেখা উচিত, কারণ বৈদেশিক মুদ্রা যেভাবে চলে গেছে বাংলাদেশ থেকে, আবারও যদি সেই ধারায় ফিরে যাই আমরা, তাহলে কিন্তু আমাদের আসলে কামব্যাক করাটা এরপরে নিশ্চয়ই আর সম্ভব হবে অবশ্যই। কিনা। সবশেষ যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই আমরা শেষের দিকে একেবারে, যুক্তরাষ্ট্রের শর্তে বদলাচ্ছে আয় কমবে রাষ্ট্রীয় বীমা সংস্থার। আমি একটু যদি পড়ি ব্যাকগ্রাউন্ডটা, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে অপ্রকাশযোগ্য চুক্তির শর্তের কারণে বীমা কর্পোরেশন আইন থেকে পুনর্বীমা বা রিইন্স্যুরেন্স বিষয়ক ধারা বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। ধারাটি বাতিল হলে ব্যবসা কমবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশনের, এই কারণে তারা উদ্বিগ্ন। একটি বীমা কোম্পানি যখন দাবি পরিশোধের নিজের ঝুঁকি কমাতে অন্য একটি সংস্থা বা পুনর্বীমা কোম্পানির কাছে প্রিমিয়াম দেওয়ার ভিত্তিতে ঝুঁকির অংশবিশেষ বিক্রি করে, সেটাই হচ্ছে পুনর্বীমা। এইটা একটু যদি আপনি একটু বুঝিয়ে বলেন যে এই জায়গাটা সরকার আসলে কেন করলো, বা যুক্তরাষ্ট্রের শর্ত মানাটা কি এখানে জরুরি ছিল কিনা, এবং এটা আসলে আমাদের বীমা খাতের প্রভাবটা কি পড়বে? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের সঙ্গে তো এই বিশেষ করে আমাদের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট না হলেও এর কাছাকাছি একটা চুক্তি আমাদের হবে এবং এটা ডিসেম্বরে হওয়ার কথা। তো সেখানে অনেকগুলো শর্ত আছে এবং দুই পক্ষই আসলে চেষ্টা করছে যে কিভাবে তাদের লাভটা বাড়ানো যায়। বাংলাদেশ চেষ্টা করছে যে ওই মেড উইথ ইউজ কটন, তো সেটা যদি থাকে একটা ট্যাগ, তাহলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে। তো এরকম একটা আছে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকেও তারা কিন্তু চাচ্ছে যে অনেকগুলো রিফর্ম হোক। এর মধ্যে ইন্স্যুরেন্স একটা বড় সেক্টর, তো সেখানে তারা একটু চিন্তা করছে আর কি। বিশেষ করে আপনি যেটা বললেন যে রিইন্স্যুরেন্স, ওইটা খুবই ট্রেডিশনাল একটা প্র্যাকটিস। মানে এখানে প্রত্যেকটা কোম্পানি এরকম করে যে যদি বাজারটা ভালো থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের ওই যে ঝুঁকির একটা অংশ বিশেষ তারা বিক্রি করে দেয় অন্য কোম্পানির কাছে, এবং এটা সারা পৃথিবী জুড়ে চলছে। কিন্তু আসলে এই পুরো বীমা খাতে এই শুধুমাত্র একটা যুক্তরাষ্ট্র নয়, সবাই সংস্কার চায়। বিশেষ করে যে পশ্চিমা বিশ্ব, তারা কিন্তু পুরো এই বিশেষ করে যে ইন্স্যুরেন্স সেক্টর, তারা বাংলাদেশ এটা জানে যে এখানে অনেক দুর্বলতা আছে, ফাঁকি আছে। তো এখন এটা করলে আসলে যুক্তরাষ্ট্রের কি লাভ হতো? এখন এখানে যেটা আমাদের যে জেনারেল ইন্স্যুরেন্স, তো সেই ইন্স্যুরেন্সটা খুবই দুর্বল। তো এখানে ফার্স্ট পার্টির এই যে ইন্স্যুরেন্স যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে আসলে দায়ী করা যায়। যখন এটা আর একটা থার্ড পার্টির কাছে চলে যাবে, তখন কিন্তু একটু ঘুরে, এবং যেহেতু এটা সরকারি একটা বীমা প্রতিষ্ঠান, সাধারণ বীমা কর্পোরেশন, তো সুতরাং এটার আসলেই কে পে করবে, কিভাবে করবে, সেই বিষয়ক অনেক জটিলতা থাকে। তো এখন দুইটা কোম্পানি যদি একই সঙ্গে একই রেসপন্সিবিলিটির মধ্যে থাকে, তখন কিন্তু আসলে কার রেসপন্সিবিলিটি সেটা কিন্তু খুঁজে বের করাটা কঠিন হয়। মানে এটা যুক্তরাষ্ট্রের স্বার্থের জায়গাটা বুঝতে এখন যুক্তরাষ্ট্র যেহেতু বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে যাচ্ছে এবং তাদের এক্সপোর্টটা সামনের দিনগুলোতে পারবে, তো এই পুরো প্রসেসের মধ্যে যদি কোনো রিস্ক তৈরি হয়, তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেক্ষেত্রে সরাসরি যাতে ওই সাধারণ বীমা কর্পোরেশনের কাছ থেকেই সে এই অর্থটা নিতে পারে, অন্য কোনো পার্টির কাছে যাতে যেতে না হয়, মূলত সেই কারণে তারা চেষ্টা করছে। আসলে বিষয়টা পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এতক্ষণ আলোচনায় ছিলেন, আপনারা কোথাও যাবেন না, আমরা আবারও ফিরছি। আমাদের কাছে আরো সংবাদ রয়েছে, বিরতিতে যাচ্ছি। স্বাগত আরো একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজের আবাদে ব্যস্ত চাষিরা, আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। এবারে ফরিদপুরে পেঁয়াজের আবাদ কেমন হয়েছে, আপনি একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শাহাদাত। আপনি জানেন যে ফরিদপুরে মুড়ি কাটা, দানা এবং হালি এই তিন ধরনের পেঁয়াজ আবাদ হয়ে থাকে। বর্তমানে বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকরা এই মুড়ি কাটা পেঁয়াজ ব্যস্ত সময় পার করছেন এই মুড়ি কাটা পেঁয়াজের পরিচর্যায়। আর অল্প কিছুদিন পরে এই পেঁয়াজগুলো বাজারে উত্তোলন শুরু হবে, আর তখন ভালো দাম যেন পান সেই কারণে কৃষকরা মূলত এখন পরিচর্যা নিচ্ছেন। আমরা কথা বলেছিলাম কৃষকদের সঙ্গে, তারা যেমনটি জানিয়েছেন যে বর্তমানে যে পরিমাণ পেঁয়াজের দাম আছে, এই ধরনের দাম যদি পান তারা, তাহলে গত 2 বছরের যে লোকসান, সেই লোকসানটা কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবেন। আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর 5285 হেক্টর জমিতে এই মুড়ি কাটা পেঁয়াজের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 93 মেট্রিক টন এই পেঁয়াজ উৎপাদিত হবে। তবে বিশেষ করে কৃষকরা যে জিনিসটি অভিযোগ করে বলছিলেন, এবার মুড়ি কাটা পেঁয়াজ আবাদ করতে গিয়ে তাদের কিন্তু অনেকটি খরচ বৃদ্ধি পেয়েছে। তার অন্যতম কারণ হিসাবে সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়াতেই তাদের এই মূলত এই দাম বৃদ্ধি পেয়েছে, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এই ভরা মৌসুমে প্রতি বছর যেমন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয়, সেই ক্ষেত্রে যদি এবছরও পেঁয়াজ আমদানি করা হয়, সেই ক্ষেত্রে কৃষকরা এবছরের লোকসানের মুখে পড়বেন। এই কারণে তারা দাবি জানাচ্ছিলেন যে
হয় এই মৌসুমটাতে অন্ততপক্ষে ভারত সহ পার্শ্ববর্তী দেশ থেকে যেন এই পেঁয়াজ আমদানি করা না হয়। তো এই ছিল আমার কাছে মুড়িকাটা পেঁয়াজ আমাদের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে। শাহাদাত। শখ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, ফরিদপুরে মুড়িকাটা পেঁয়াজের আবাদ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সোহাগ। চলে যাচ্ছি বিশ্ব বাণিজ্যের খবরে। সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতি এখন দ্রুতই বহুমুখী করার পথে। দেশটির ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে নতুন নতুন সুযোগ। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের নগর কেন্দ্র থেকে শুরু করে প্রান্তিক মরুভূমি অঞ্চল পর্যন্ত বিনিয়োগ প্রসারে এগিয়ে আসছেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবের রিয়াদ থেকে রুস্তম খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় সৌদি আরব বললেই চোখে ভেসে উঠত শ্রমবাজার কেন্দ্রিক অভিবাসনের ছবি, কিন্তু সময় বদলেছে। এখন আর শুধু শ্রমিক নয়, বাংলাদেশি বড় উদ্যোক্তারাও সৌদি অর্থনীতিতে যুক্ত হচ্ছেন উল্লেখযোগ্য বিনিয়োগ নিয়ে। স্থানীয় অভিবাসীদের পাশাপাশি বাংলাদেশিদেরও ব্যবসা সম্প্রসারণ চোখে পড়ার মতো বৃদ্ধি পাচ্ছে। যখনই এখানে ভালো ভালো জিনিস রান্না করা হয়তো আমাদেরকে ফোন দিত যে আসেন এখানে রান্না হয়েছে। আমার আবার ফ্রেন্ড সার্কেল আছে, 2-3 গাড়ি আমরা চলে আসতাম খাওয়ার জন্য। তবে এখানে বিশেষ করে বগুড়ার যে দইটা, এটা অনেক স্বাদের। সেই হোটেলের ধারাবাহিকতা যে সেখানে প্রত্যেকদিন 114 বছর হইতেছে যে বগুড়াতে যত গরিব অসহায় থাকে রাত্রে করে তাদেরকে খাবার পরিবেশন করা হয়। দই, মিষ্টি এবং খাবার অনেক ভালো আছে, মানসম্মত খাবার। ঠিক এমন ধারাবাহিকতার অংশ হিসেবে রিয়াদ শহর থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে মরুভূমি অঞ্চলে বগুড়া রেস্টুরেন্ট নামে নতুন একটি খাবারের দোকান চালু করেছে দেলোয়ার হোসেন সহ তার 5 ভাই। প্রবাসীদের কাছে দেশীয় খাবারের স্বাদ পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। আমরা সবাই এখানে বিজনেস, মানে যারা বিজনেস করার মতো আছে, আমরা সবাই চাই এখানে আপনারা সবাই বিজনেস করেন। রেস্টুরেন্টটিতে থাকছে বগুড়ার বিখ্যাত আসল দই থেকে শুরু করে ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন। মরুভূমি নির্জন প্রান্তে যেন এক টুকরো বাংলাদেশ। বিভিন্ন ব্যবসায়ের সাথে জড়িত আছি। আমরা চাচ্ছি যে আমাদের রেমিটেন্স যেটা আমাদের বৈধ পথে যেভাবে আমরা দেশে পাঠাইতে পারি, এই জন্য আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি। আমরা সবাই বগুড়া হোটেলের স্টাফ। আল্লাহর রহমতে বগুড়া হোটেলের উসিলায় আমাদের সংসার আমরা 2-3 ডাল ভাত খেয়ে বেঁচে আছি। বাংলাদেশিদের এই ধরনের উদ্যোগ শুধু আর্থিক সম্ভাবনা নয়, প্রবাসী কমিউনিটিকে করছে আরো সমৃদ্ধ, আরো ঐক্যবদ্ধ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শেষ করব আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।